मैं तो लुट पुट गया। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছিলে সেটাতে আমি বলেছিলাম যে নেক্সট যে ব্লগটা আসবে সেটা হবে আমার বার্থডে সেলিব্রেশনের। তো চলো সেই টপিক নিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। একটু ঠাকুর প্রণাম করে নিলাম, এখন ব্রাশ টেস্ট করবো। আর কালকে রাত্রিটা খুব ভালোই কেটেছিল, দিদি ছিল আমার সাথে, আমাকে উইশ করলো। আর স্পেশালি যেটা ভালো লেগেছে, দিদি ফার্স্ট টাইম মানে আমার জন্য কিছু লিখেছে, এটা সত্যি আমাকে খুবই ইমোশনাল করেছে। আমি ভীষণ খুশি। এটা আমার জন্য ঠিক কতটা সারপ্রাইজিং আমি বলে বোঝাতে পারবো। বার্থডে উইশ করার তারিকাটা সত্যিই খুব দারুণ ছিল। ঠিক যখন 12টা বাজে আবার গাড়ির সামনে এই ফানি ফানি ওয়েতে গাওয়া হ্যাপি বার্থডে টু ইউ সংগুলো প্লে করে দিয়ে আমার সঙ্গে সুন্দর একটা সময় কাটাচ্ছিল। আমার সত্যি খুব ভালো লেগেছে। অ্যাকচুয়ালি আমাদের একটা নিয়ম আছে, মানে দিদির বার্থডের আগের দিন আমি দিদির সাথে থাকি, মানে শুই। আর আমার বার্থডের সময় দিদি আমার সাথে থাকে, সেই জন্য সেই নিয়মকে মেয়েদের গত রাতে দিদি আমার সাথে ছিল। রাতটা ভীষণ ভালো কেটেছে এবং সত্যি ভীষণ খুশি। তো দেখা যাক আজকে সারাদিন কী কী হয়। তেমন তো বিশেষ কিছু নেই, ভেবেছি সন্ধ্যাবেলা ওই দিদি আর দু একজন, আমার মাসি একজন আর আরেকটা মাসি আছে বর্ষা, দেখতে পাবো যদিও আসে, ওর শরীরটা বেশি ভালো নেই। আর রয়েছে যাদব, আমরা মিলে একটু খাওয়া দাওয়া করে নেব, তেমন কোনো প্ল্যান নেই, একটা আনন্দ আর যতটুকু। দেখা যাক কতটুকু হয়। তারপর মাঝখানে একটু লম্বা গ্যাপ পড়ে গিয়েছিল, আমি খাওয়া দাওয়া করে একটু শুয়ে রয়েছিলাম কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল। স্নান তো করতেই পারিনি, এত ঠান্ডা, কি বলবি। তাই অনেক সময় অপেক্ষা করে ভাবছিলাম কখন রোদ্র উঠবে, অপেক্ষা করছিলাম, কিন্তু রোদ্র তো উঠলোই না। হ্যাঁ উঠেছে, সরি, রোদ্র তো উঠেছে, কিন্তু তাও তাতে রয়েছে বাতাস। তো এরকম করে তো আর স্নান করে যাবো, আমি পারবো না। ভেবেছিলাম আজকে একটা ভালো দিন, আজকে সুন্দর করে স্নান টান করবো, বাট আফসোস করা হলো না। তাই এখন আমি হাত পা ধুয়ে এসেছি ভালো করে, আর একদম একা একাই বসেছিলাম একটা সময়। সবাই উইশ করছিল, স্ট্যাটাস দিচ্ছিল, তো ওদেরকে রিপ্লাই করছিলাম, ভিডিও দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে একটু ঘাটাঘাটি করছিলাম, সেই জন্য আর কোনো কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। এখন খালি বসে আছি। দিদিকে কল করেছিলাম, দিদি নাকি কি কাজ করছে, ব্যস্ত দিদি, এখন আসতে পারবে না, কোথাও বাড়িতে নেই। জানতে পারবো আমি কি কাজ করছিল, এখন জানি না আর কি। আর বলেছিলাম না বর্ষা আর মাসির কথা, তো মাসি আসতে পারে কিন্তু বর্ষা আসবে না, ওর শরীরটা এখন ভালো হয়নি। দেখা যাক কি হয়, সঙ্গে থাকে। এখন তো দিনের প্রায় অর্ধেক ভাগ শেষই হয়ে গেছে, এখন বাজে তিনটে বাজে। এই তো নোটিফিকেশনও চলে এসেছে, চার্জ ইউর ফোন আর ট্যাপ টু পাওয়ার মোড অন। ওকে, কি যেন লেখা ছিল আমি পড়তে পারিনি, ওটা আবার চলে গেছে নোটিফিকেশনটা। তো ব্যাটারি লো হয়ে গেছে, ফোনটা চার্জে বসাতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে যে মোবাইলটা ফুল চার্জ করি। ওকে, টাটা। তারপর সন্ধেবেলা আমি ঘুম থেকে উঠি, মানে তখন বলেছিলাম মোবাইলটা ফোন চার্জ করে তোমাদের সাথে আবার দেখা হবে। তারপর আমি ঘুমিয়ে গেছিলাম আর কি, চার্জে বসিয়ে। তারপর সন্ধেবেলা উঠে দেখলাম মা আমার জন্য পায়েস করে রেখেছিল। এমনিতে মিষ্টি জাতীয় কোনো খাবারই আমার তেমন পছন্দের নয়, তবে জন্মদিনের পায়েসের ব্যাপারটাই আলাদা, তো সেই জন্য আমি এখানে বাটিটা নিয়ে নিলাম। তারপর তোমাদের কাছে একটু শেয়ার করে নিলাম। জানি তোমরা খেতে পারবে না, তাও এটা একটা যেন অন্যরকম আনন্দ। তারপর আমি পায়েসটা খেয়ে নিলাম, সত্যি ভালো হয়েছিল। অল্প করে নিয়েছিলাম তাই পুরোটা খেতে পেরেছি। আর ওই দিক থেকে দিদি আমাকে কল করে বলছিল যাওয়ার জন্য, আর এইদিকে আমি যেন তোমাদেরকে কি বলছিলাম তা এখন আমার ঠিক মনে নেই, তবে তখন কিছু একটা বলতে চাইছিলাম। আসলে তখন কথা বলতে পারিনি কারণ ঘরে লোকজনেরা ছিল, মানে দুজন কাস্টমার এসেছিল দোকানে, তাই মা ওদের সাথে কথা বলছিল। সেই জন্য ভাবলাম যে না, এমনিতেই ক্লিপটা নিয়ে নিই, তারপর ভয়েস ওভার দিয়ে দিবে। তবে হ্যাঁ, এখানে বলছিলাম যে পায়েস আমি এমনিতে খাই না, তবে জন্মদিনের ক্ষেত্রে অলওয়েজ গুড। জানি আমার ভয়েস ওভারের মাঝে মাঝে কিছু শব্দ আসছে, সেটা অ্যাকচুয়ালি রান্নাঘর থেকে আসছে। তারপর বলো, ঠান্ডা কেমন? আমি তো ঠান্ডায় পুরো পাগল হয়ে যাচ্ছি। আর আগে ভিডিওটা কাট করে দিয়েছিলাম। হ্যাঁ, আমি পায়েসটা খেয়ে চলে গেছিলাম রিয়াদির সাথে একটু হাঁটাহাঁটি করতে রাস্তায়। তারপরে কিছু সময় ওদের ঘরে একটু বসলাম এবং বাড়িতে চলে আসি। দিদি গিয়েছে একটু বাজারে, সেখান থেকে আসবে আমাদের বাড়িতে। তো আসার পর চাটা খাওয়া হবে, তখন আরেকটা ছোট্ট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো।
কিছুক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি ওরা এলো, আর যেমনটা বলেছিলাম আমরা চাটা একটু খেয়ে নিলাম। তারপর চলো আবার তোমাদেরকে নিয়ে যাই আমাদের আর্টিস্টিক রান্নাঘরে। আচ্ছা যাই হোক, এখানে মা, দিদি আর যাদব ওরা মিলে রান্না বাড়ার আয়োজন করছিল, আর আমি সব সময়ের মতো ক্যামেরাটা অন করে ওদের ভিডিও করছিলাম। ভয়েস ওভারটা আমার বারে বারে কাট করে করতে হচ্ছে, কারণ সর্দি কাশি, গলার আওয়াজ শুনে অবশ্যই বুঝতেই পারছো এটা আমার রিয়েল ভয়েস নয়। আচ্ছা যাই হোক, তো এখানে মা মাংসটা ধুয়ে নিচ্ছিল, এই যে দেখাচ্ছি। আর তারপর একে ওকে ওদের সামনে নিয়ে আমি ক্যামেরাটা ধরছিলাম। মা দিদি ওরা ভীষণ ক্যামেরা শাই, মা তো প্রচণ্ড, আর যাদব ওর তো মুখের এক্সপ্রেশনই বদলে যায়। দাঁড়াও একে একে সবাইকে তোমাদেরকে দেখাবো। না না, এখানেই শেষ নয়, আরও রয়েছে ওর এক্সপ্রেশন, আরও অনেক মজার মজার থিংস। তারপর এখানেও চলে এলাম আমার ক্যামেরাটা নিয়ে। তো এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজ আর তেজপাতা মাংসর জন্য। আর ওইদিকে আমি বসিয়েছিলাম ডালটাও ফুটছে। আর এদিকে দিদি কাটছিল স্যালাডের জন্য এখানে কাটছিল গাজর, শসা আর পেঁয়াজ, এই 3টে আইটেমে ছিল। এসব করতে করতে রান্না অলমোস্ট শেষ। তখন 9:30 মতো বা 10টা হয়তো বাজে। ভাতটা শুধু বাকি ছিল। এখানে মা আরও শসা কেটে দিচ্ছিল আমাদেরকে, আর গল্পও হচ্ছিল, হাসি ঠাট্টাও হচ্ছিল অবশ্যই। তো আমি বলছিলাম মাঝখান থেকে আমি একবার বলছিলাম যে আমার তো ভীষণ খিদে পেয়ে গেছে, আমি দুপুরে কিছু খাইনি, এখন চলো তাড়াতাড়ি খেয়ে ফেলি। কারণ তখনও তো আমি জানতাম না যে এখানেই শেষ নয়, আরও কিছু রয়েছে। ও আর হ্যাঁ, আমাদের রাঁধুনিকে দেখবে না, রাঁধুনি ছিল যাদব, আর আমি ওই ডাল আর ভাজাটাই করেছিলাম, মানে বলা যায় মিলেমিশে। তবে ও করেছিল মাংস আর ভাত। বিরিয়ানিটাও কিন্তু খুব ভালোই বানায়, আরেকদিন তোমাদেরকে রেসিপিটা দেখিয়ে দেব আমাদের যাদবের হাতের বিরিয়ানি। তো এখানে আমি দিদিকে বলছিলাম তোমাদের সবার আমি ক্লিপ নিয়ে দিলাম, আমার একটাও তো তুলে দাওনি। তো দিদি এখানে আমার একটা ক্লিপ তুলে দিল, আমি ওই ভাজা করছিলাম আর কি তখন। তো চলো, রান্না বাড়া অনেক হলো, গল্প অনেক হলো, এবার নিয়ে যাই মেইন সেলিব্রেশন। আর এটাই ছিল মেইন সারপ্রাইজ ছিল সারাদিনের সবকিছুই, খুবই আনন্দের, খুবই মিষ্টি। তার পাশাপাশি তোমাদের সকলের এত সুন্দর সুন্দর উইশ, ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে যেন সত্যি দিনটা অনেক সুন্দর হয়ে উঠেছিল। আর এইসব যা কিছু দেখছো, কেক থেকে শুরু করে স্পেশাল মোমেন্টগুলো সবগুলোই আমি পেয়েছি সত্যি দিদির জন্য, এটা আমি ভুলতে পারবো না সহজ। আর তার পাশাপাশি আমাদের এই ভাই যাদব তো রয়েছে। থ্যাংক ইউ সো মাচ সবাইকে দিনটা এত সুন্দর করে রঙিন করে তোলার জন্য। এখন আমি ভিডিওটা এডিট করতে করতে সত্যি আমি আবার হেসে ফেলছি। তখনও একদম মানে ক্যামেরার দিকে না তাকিয়ে পুরো মন থেকে, এই খুশিটা আমার পুরো মন থেকে বেরোনো একটা খুশি এবং হাসি। আমি সত্যি ভীষণই খুশি ছিলাম সেই মুহূর্তটায়। আমি কখনো ভাবিও নি যে আমারও বার্থডে সেলিব্রেট হবে, আমি সত্যি কখনোই এটা ভাবতে পারিনি। তাই ভগবানের কাছে আমি সত্যি খুব কৃতজ্ঞ এত সুন্দর একটা পরিবার এবং দিদিকে আমার জীবনে উপহার দেওয়ার জন্য। ওরা ছাড়া কি আর আমি সম্পূর্ণ? যাই হোক বাবা, আবার কি বলতে কি বলে ফেলবো, এসব ইমোশনাল কথা এখন বাদই রাখছি। তারপর এখানে আমি একে একে সবাইকে কেক খাইয়ে দিলাম, দিদিকে, যাদবকে, বাবাকে, মাকে। মা ক্যামেরা ধরেছিল, তাই প্রথমে যে ফেসটা দেখতে পেলে সেটা আমি ক্যামেরার পেছন থেকে হি এরকম করছিলাম। আর একটা যেটা ওদের ম্যান্ডেটরি ওয়ার্ক, যেটা না করলেই নয়, এই যে গালের মধ্যে ঠুসে ঠুসে ক্রিম মাখানো। আমার দিদি খুব ভালো, আমাকে মাখায়নি। এবার মাখায়নি কারণ আছে, আমিও মাখাইনি দিদির বার্থডেতে দিদিকে কেক, সেই জন্যই হয়তো বা
কিন্তু যাদব এই ক্ষেত্রে একদম পিছু হাঁটবে না, ও লাগাবেই লাগাবে গালে কেক, সেটা তোমরা দেখতেই পেলে। দিদির বার্থডেতেও শেয়ার করেছিলাম, মুখে পুরো ঠুসে দিয়েছিল, গালে টালে একদম ভরিয়ে দিয়েছিল। এখন কিছুটা হালকা লাগছে বাবা গো বাবা, কারণ প্রথম দিকে এইসব দেখে আমি কি এক্সপ্রেশন দেব, কি কথা বলবো, আমি কিছু বুঝেই পাচ্ছিলাম না। দেখেছিলে ক্যাবলার মতো বসেছিলাম চেয়ারে, আমি কি বলবো কি না কিছু বুঝতে পারছিলাম না, থ্যাংক ইউ বলবো না কি। এখন কিছুটা হালকা হালকা লাগছে। এখন ওকে, মনে হচ্ছে যে আমরা এখন সবাই একরকম, সবাই সমান। কারণ প্রথম থেকে আমাকে মানে প্রচন্ডই স্পেশাল ফিল করানো হয়েছিল, যেটা আমি সহ্য করতে পারছিলাম না। আরে ব্যাস, এইখানেও ভিডিও করে ফেলেছে। মার হাতে ক্যামেরাটা অন করে দিয়ে গেছিলাম, সেই জন্য মাকে শুধু ভিডিওই করছে। এটা ভেবেছিলাম ফটোটা লাস্টে অ্যাড করে দেব, যে আমরা ওই কেক খাওয়ানোর মোমেন্টটা ফটো তুলে রেখেছিলাম আর কি। তো সেটা যে ভিডিও হয়ে গেছে, খুব ভালো লাগলো দেখে। আর ওই যে আমাদের ক্যামেরাম্যান, আমার আর দিদির যখনই কোনো ফটো তোলা হয় অবশ্যই আন্দাজ করে নিও যে পেছনে যাদবই থাকবে, ম্যাক্সিমাম টাইমে, সবসময় থাকবে সেটা বলছি না। আর দিদির কোনো সিঙ্গেল ফটো হলে বা সে ওকেশনে যদি আমি থাকি দিদির সাথে, আর যদি দিদির সিঙ্গেল ফটো হয়, বুঝে নিও যে সেটা আমি তুলেছি। সেম আমার ক্ষেত্রেও সেটা হয়। সারপ্রাইজের উপর সারপ্রাইজ বাবা গো, শেষই হচ্ছে না। তারপর কেক টেক খাওয়ার পর দিদি বললো দাঁড়া দাঁড়া, আরেকটা জিনিস আছে। ওই যে টেবিলের উপর ফুলটা দেখতে পাচ্ছ না, রেড কালারের, সেটাও দিদি আমাকে গিফট করেছে। এটা এখনো রয়েছে, আমি ওটাকে জল দিয়ে জীবিত রেখেছি। আর এর কালারটা আমার খুবই পছন্দ লেগেছে। তো দিদি এখানে আমাকে দিয়ে দিল, দেখতেই পেলে একটা প্যাকেট দিয়ে দিয়েছে। তার ভেতরে নিউজ পেপার দিয়ে মোড়ানো ছিল আরেকটা প্যাকেট। তো চলো আনবক্সিং করি, তোমরাও দেখতে থাকো। আমার তো খুবই ইন্টারেস্টিং লেগেছিল প্রথম দিকে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো এটার ভেতরে কিছুই নেই, কারণ অপোজিট থেকে সবাই নানান রকম কথা বলছিল। মা বলছিল দেখ কিছুই হয়তো নেই, দিদি বলছিল না থাকতেও পারে আবার নাও থাকতে পারে, দাদক বলছিল আরে কিছু নেই, অনেকগুলো প্যাকেট আছে, খুলে দেখো না, এইরকম আর কিছু হচ্ছিল। তো আমি খুলছিলাম, আমার হাসি পাচ্ছিল, কারণ এমনভাবে পেঁচিয়ে রেখেছিল ওটাকে, আমি তো খুলতেই পারছিলাম না। যতগুলো সুতো দিয়েছিল না, তা দিয়ে একটা কাপড় তৈরি হয়ে যাবে। বাবা গো, মিস্ট্রিয়াস একদম একটা প্যাকেট ছিল, কি বলবো। তো যাই হোক, শেষ পর্যন্ত আমি এটাকে খুলতে পারলাম। খুলতে তো হবেই, কারণ না হলে তো ভিতরের এই সুন্দর জিনিসগুলো সামনে আসতো না না। তো এই ছিল খুবই সুন্দর একটা হাতের কাজের উপর তৈরি ব্যাগ। এই ব্যাগটা রাজস্থানী আর্টওয়ার্ক আমি বলি আর কি, আমার খুবই 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 ভালো লাগে। আর এই ব্যাগগুলো আমি কতদিন ধরে অনলাইনে দেখছিলাম, আমি আনতে পারছিলাম না, উইশ লিস্টে রয়েছে। তো দিদি জানি না কিভাবে এটা এনে। তারপর ব্যাগ খুলতেই দেখলাম এই পিঙ্ক কালারের এত সুন্দর এই কুর্তিটা, এটা নায়রা কুর্তি। তো এটা আমার একদম ভালোভাবে ফিটিংস হয়েছে। তো তারপর দিদি বললো আরও একটা জিনিস আছে। আমি বক্সটা ওপেন করে দেখতে পেলাম রয়েছে খুব সুন্দর একটা গলার, যেটার লকেটটা আমার খুব কিউট লেগেছে। তারপর কুর্তিটা আমি আবার ধরে ধরে দেখছিলাম, আমার এত ভালো লেগেছে, কি মিষ্টি কালার। তারপর দিদিকে বললাম দিদি আমার গলায় এটা এসে পরিয়ে দিয়ে যাও, গলাটা ফাঁকাই ছিল, ভালোই হলো। তো দিদি এখানে এসে আমার গলায় এটা পরিয়ে দিচ্ছিল। আমার ভীষণ খুশি লাগছিল, আমি কি বলবো। তারপর দিদিকে আমার খুশি আর বাপু আমি ধরে রাখতে পারিনি। যাই হোক, সামনে কারা কারা ছিল সেই কিছু আমি তোয়াক্কা না করে দিদিকে একদম জাপটে ধরে কুচু 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 করে নিলাম। তারপর একটা কিসিও খেলাম। তারপর দিদি বলল যা, এখন তুই কুর্তিটা পরে আমাকে এসে দেখা, তোর সবগুলো ভালো লেগেছে, আমি সত্যিই খুশি। এখন আমি দেখবো যে কুর্তিটা তোকে কেমন লাগছে। তারপর আমিও ব্লাশ করতে করতে কুর্তিটা পরেই নিলাম। কি বলবো, আমি তো আর তো এক্সপার্ট নই যে হুট করে কোনো প্রিপারেশন ছাড়াই আমি ভিডিও বানিয়ে নেব। আমাকে অনেকটাই সময় দিয়ে একটা ভিডিও তৈরি করতে হয়, সেই জন্য আমি খুব লজ্জা পাচ্ছিলাম। এরপর চলে গেলাম খাওয়া দাওয়ার পর্বে, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল, তখন 11টার উপর বাজে রাত। খাবার দাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছিল। তো এখন কি করা যাবে, সবাই মিলে খেতে বসে গেলাম। এখানে এটা হলো আমার থালা, যেটাতে ছিল রাইস, সাথে লেবু, শসা, আর সাইডে ছিল স্যালাড। যাদবের এক্সপ্রেশনটা আবার দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর এখানে দিদি আর মা পরিবেশন করছে। দিদিকে বলছিলাম এসে বসে যাও, বাবা অনেকক্ষণ আগেই বসে গিয়েছিল। তো আমরা এখানে সবাই খেতে বসে গেছি। তোমাদের সাথে আবার একটু কথা হবে। এই ঘরটাতে হয়েছিল কালকে রাত্রে বার্থডে সেলিব্রেশন। এই যে আবার স্বাভাবিক হয়ে গেছে সবকিছু। আমি খাওয়া দাওয়ার পর রাতে ঘুমিয়ে পড়েছিলাম, সেই জন্য ভিডিওটাকে আর কন্টিনিউ করতে পারিনি। অ্যান্ড দিদির দেওয়া সেই ফুলটা, বর্ণে গন্ধে ছন্দে গীতিতে হৃদয়ে দিয়েছো দোলা,
রঙেতে রাঙিয়া রাঙাইলে মোরে একই তব হোলি খেলা তুমি যে ফাগুন রঙের ফাগুন একটু ব্যর্থ চেষ্টা করলাম সিনেম্যাটিক শট নেওয়ার, জানি হয়নি সুন্দর, তবে ফুল তো সব